নমস্কার, আমি রত্নদীপ মুখার্জি। আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেইটা সম্পূর্ণরূপে ইনভেস্টমেন্ট এবং সেভিংসের ওপর। যদিও ইনভেস্টমেন্ট এবং সেভিংস নিয়ে আমি এর আগে অনেক কথা বলেছি, আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও পাবেন। যদি সার্চ করেন তাহলে এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। এর আগেও আমি এই সমস্ত কথা নিয়ে বলেছি, আজকে আবারও বলছি। কেন বলছি না, দেখুন, ইনভেস্টমেন্ট ব্যাপারটা এমন একটা বিষয় যেটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের মিথ ক্রিয়েট হয়েছে, অনেক রকম ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। আমরা সব কটাকেই বিশেষ করে ইনভেস্টমেন্টের নজরে দেখছি। আমরা ব্যাংকে এফডি করাচ্ছি, সেটাকেও আমরা ইনভেস্টমেন্টের নজরে দেখছি। আমরা ইন্স্যুরেন্স করাচ্ছি, লাইফ ইন্স্যুরেন্স করাচ্ছি বা হেলথ ইন্স্যুরেন্স করাচ্ছি, সেটাকেও আমরা ইনভেস্টমেন্টের নজরে দেখছি। আর স্টক মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি বা সভারেন গোল্ড বন্ড, এগুলোকে তো আমরা অবভিয়াসলি ইনভেস্টমেন্টের নজরে দেখছি। কিন্তু ব্যাপারটা কি, প্রত্যেক কটার একটা নির্দিষ্ট প্যারামিটার আছে, যে প্যারামিটারগুলো প্রত্যেকটা জিনিসকে মেনটেন করে, মানে মানি রুটিনে মেনটেন করে। তো সেই অর্থে আমরা প্রত্যেক কটা জিনিসকে কিন্তু ইনভেস্টমেন্ট বলতে পারি না। যেরকম যেমন ইনভেস্টমেন্ট মেনলি দু প্রকারের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে প্যাসিভ ইনভেস্টমেন্ট। দেখুন, আমাদের ইনকাম যেমন দু রকম, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, তেমনি ইনভেস্টমেন্টও দু রকম, অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট, প্যাসিভ ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট করবার পর তার যে ব্যাকআপের জন্য যে ব্যাকআপ মানি আমরা যেটাকে বলি, সেইটাকে আমরা যখন কোথাও জমা রাখছি বা বাঁচাচ্ছি তাকে আমরা সেভিংস বলছি। বিষয়টা একটু জটিল হলেও এই ব্যাপারগুলো বোঝা দরকার। কীরকম না, ধরুন আমি ব্যাংকে এফডি করছি। ব্যাংক এফডি কখনোই একটা ইনভেস্টমেন্ট হতে পারে না। আমি আমার লাইফ ইন্স্যুরেন্স করাচ্ছি, আমি মনে করছি ওটা আমার একটা ইনভেস্টমেন্ট, কিন্তু না, ওটা আমার সেভিংস। এফডিও সেভিংস, ইন্স্যুরেন্সে পয়সা জমানো সেভিংস। ইন্স্যুরেন্সে কখনো যে সমস্ত ইউলিপ প্ল্যানগুলো আছে ইন্স্যুরেন্সে বেসিক্যালি, তো যেগুলো দেখানো হয় এমনভাবে যে যেটা আপনি প্রিমিয়াম দিচ্ছেন, প্রিমিয়ামটা এটা আপনার শুধু একটা প্রিমিয়াম নয়, এটা আপনার এক প্রকারের ইনভেস্টমেন্ট না, ইনভেস্টমেন্ট নয়, ওটা পয়সা জমানো। আপনার বাড়িতে যদি একটা লক্ষ্মীর ভাঁড় থাকে, সেখানে যদি আপনি প্রত্যেক দিন পয়সা জমান, তাহলে যেভাবে পয়সা জমবে ইন্স্যুরেন্সে ইনভেস্ট করা মানেও সেইভাবেই পয়সা জমবে। কিছুটা হয়তো পার্সেন্টেজ ওয়াইজ বাড়তে পারে, কিন্তু তাতে আপনার খুব একটা লাভ কিছু হবে না, কিন্তু ওটা এমার্জেন্সি মানি। সেভিংস আমরা কোন পয়সাকে করব? এমার্জেন্সি মানিকে আমরা সেভিংস করব। তো বিষয়গুলো পরপর আমরা একটুখানি বুঝতে আসবো। প্রথমত হচ্ছে সেভিংস। আমরা সেভিংস নিয়ে কথা বলছি। সেভিংস আমরা কখন করব? যখন আমার এমার্জেন্সি মানির দরকার হবে, যখন আমার ইনভেস্টমেন্ট কাজ করবে না, বা যখন আমার ইনভেস্টমেন্ট আমাকে পয়সা দিতে পারবে না, তখন আমার সেভিংস মানি আমাকে মানে ওই গ্যাপটাকে পূরণ করবে। দেখুন, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কোনো বিজনেসে আমি পয়সা লাগাচ্ছি, যে কোনো বিজনেস বা এমন কোনো একটা অ্যাসেট যে আমাকে পয়সা বানিয়ে দেবে, যেটাকে বলা হচ্ছে ট্যাঞ্জেবল অ্যাসেট। ঠিক আছে? নন ট্যাঞ্জেবল অ্যাসেট, ট্যাঞ্জেবল অ্যাসেট দু প্রকারের হয়, একটা ট্যাঞ্জেবল অ্যাসেট, একটা নন ট্যাঞ্জেবল অ্যাসেট। নন ট্যাঞ্জেবল অ্যাসেট যেটা সময়ের সঙ্গে যার ভ্যালু ডিক্রিজ হয়, যেমন হচ্ছে আপনার কেনা ফ্ল্যাট। আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, কিনে 2 বছর ধরে তাকে ইউজ করছেন, যে দামে কিনেছেন সেই দামে কিন্তু আপনি 2 বছর পর বা 5 বছর পর বিক্রি করতে পারবেন না, আপনার ভ্যালু কিন্তু কমে যাবে সেখানে। আপনি একটা মোবাইল ফোন কিনেছেন, 2 বছর 2.5 বছর ধরে ব্যবহার করার পর আপনার মনে হয়েছে না, আমি এবার একটা নতুন ফোন কিনবো, পুরোনোটা বেচে দিই। যে দামে আপনি ওই মোবাইলটা কিনেছিলেন, 2 বছর 2.5 বছর বা 3 বছর ব্যবহার করার পর সেই দামে আপনি বেচতে পারবেন না। তাহলে ওইগুলো কি? নন ট্যাঞ্জেবল অ্যাসেট বা ইনট্যাঞ্জেবল অ্যাসেট। গাড়ি ইনট্যাঞ্জেবল অ্যাসেট। এইগুলো বেসিক্যালি আমরা কোড অনুযায়ী লাইবিলিটিসের সঙ্গে যুক্ত করেছি, যেটাকে বলা হচ্ছে লাইবিলিটি অ্যাসেট বা অ্যাসেটস অফ লাইবিলিটি,
যে আমার লাইবিলিটি, সময়ের সঙ্গে সঙ্গে যার ভ্যালু পড়ে যায় এবং তাকে মেনটেনেন্স করবার জন্য আমার পকেট থেকে পয়সা যায়। আমি একটা ফোন কিনলাম, তাতে সিম কার্ড ভরতে হবে যোগাযোগের জন্য, প্রত্যেক মাসে তাকে পয়সা ভরাতে হবে। যদি এবার ফোন হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেটস, খারাপ হবে তাকে সারাতে হবে, পকেট থেকে পয়সা যাবে, তাহলে এইগুলো আমার কাছে লাইবিলিটি একটা। তো এইগুলো কিন্তু কখনোই সেভিংস ক্যাটাগরিতে বা ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে পড়ে না, এগুলো খরচার ক্যাটাগরিতে পড়ে বা এক্সপেন্সের ক্যাটাগরিতে পড়ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এমন একটা অ্যাসেট বা যেটাকে আমরা ট্যাঞ্জেবল অ্যাসেট বলছি, এমন একটা অ্যাসেট যার ভ্যালু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, যেমন হচ্ছে সোনা বা গোল্ড, সময়ের সঙ্গে সঙ্গে তার ভ্যালু বাড়ছে, সিলভার সময়ের সঙ্গে সঙ্গে ভ্যালু তার বাড়ছে, অর্থাৎ এইগুলো হচ্ছে ট্যাঞ্জেবল অ্যাসেট। তো এইগুলো যদি আমি কিনে রাখি তাহলে এইগুলো হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। তো কোনটা আমার ইনভেস্টমেন্ট, কোনটা আমার লাইবিলিটি, কোনটা আমার সেভিংস, এই তিনটে ব্যাপারগুলো পরিষ্কারভাবে বুঝতে হবে। কেন না, আমরা আস্তে আস্তে দ্য কোড অফ ইনভেস্টমেন্টের দিকে ঢুকবো, ঠিক আছে? কোড অফ ইনভেস্টমেন্টের দিকে ঢুকতে গেলে আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে। আমার এই চ্যানেলে প্রথমে আমি একটা ভিডিও ছেড়েছি, আমি শেয়ার বাজার নিয়েও কথা বলেছি, এই লাইনে এই লেভেল ব্রেক করলে তাহলে এই পর্যন্ত এখান থেকে এখানে যেতে পারে দাম, বা এখান থেকে এখানে উঠতে পারে, আমি আগে কথাগুলো বলেছি। কিন্তু অনেকে প্রশ্ন করেছেন আমাকে পার্সোনালি যে অনেক এমন মানুষ আছে যারা এইগুলো কিছুই বুঝতে পারছে না, কিন্তু তারা মার্কেটে আসতে চাইছে, তারা ব্যবসা করতে চাইছে, তারা ব্যবসা বুঝতে চাইছে যে কিভাবে একটা বিজনেস এস্টাবলিশ হয়। তো সেই বিষয়ে কিছু বলবার জন্য তো আজ থেকে আমি সেই বিষয়গুলো এলাবোরেট করা শুরু করলাম। আমার আরেকটা চ্যানেল আছে রত্নদ্বীপ অ্যাস্ট্রো, যদি অ্যাস্ট্রোলজি বিষয়ে বিভিন্ন ছোটো ছোটো ভিডিও আমি ওখানে দিয়ে থাকি, ভালো লেগে থাকে যদি, তাহলে ওই চ্যানেলটাকেও আপনারা ভিজিট করে আসতে পারেন। এইবার আমরা ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছি। ইনভেস্টমেন্ট আগেই বলেছি দু প্রকার, একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে প্যাসিভ ইনভেস্টমেন্ট। তাহলে কোনটা আমার অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট একটু দেখে নেওয়া যাক। অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট যেখানে আমরা রিসার্চ করে পয়সা লাগাচ্ছি, আমার অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট। আর প্যাসিভ ইনভেস্টমেন্ট কোনটা, যেখানে আমি পয়সা লাগাচ্ছি কিন্তু আমার হয়ে অন্য কেউ রিসার্চ করে আমার পয়সাটা ইউটিলাইজ করছে এবং রিটার্ন জেনারেটের পর সে একটা পার্সেন্টেজ নিচ্ছে, দ্যাট ইজ প্যাসিভ ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমি একজন পড়ালেখা জানা ফান্ড ম্যানেজার বা এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজারের হাতে আমি আমার পয়সা দিয়ে দিলাম, তাকে বললাম যে তুমি রিসার্চ করো, তুমি মাথা খাটাও, খাটিয়ে পয়সা লাগাও, লাগিয়ে আমাকে রিটার্ন জেনারেট করে দাও এবং যে প্রফিটটা হবে তার একটা প্রফিট শেয়ার আমি তোমাকে দিয়ে দেবো। তো সেটা হচ্ছে প্যাসিভ ইনভেস্টমেন্ট। তো অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট, প্যাসিভ ইনভেস্টমেন্ট কাকে বলে আমরা বুঝতে পারলাম। এইবার আমরা সেভিংস এবং ইনভেস্টমেন্টের তাৎপর্য নিয়ে আলোচনা করব। সেভিংস যে অ্যামাউন্ট আমরা পাচ্ছি, আমরা ব্যাংকে এফডি করছি, এটা আমার মতে, অনেকের মতে অনেকে অনেক রকম কথা হয়তো বলতে পারেন, হয়তো সেগুলো সবকটা ঠিক বা সেটা আপনারা বিচার করবেন যে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা আপনারা বিচার করবেন। কিন্তু আমি যে কথাটা বলছি সেটা আমার ব্যক্তিগত মতামত। আমি ব্যাংকে এফডি করলাম, অর্থাৎ ওটা আমার সেভিংস। প্রত্যেক বছর ব্যাংক আমাকে যে ইন্টারেস্ট দিচ্ছে, কি বললাম, প্রত্যেক বছর ব্যাংক আমাকে যে ইন্টারেস্টটা দিচ্ছে, সেই ইন্টারেস্টের যে টোটাল ভ্যালুটা, অর্থাৎ ধরুন ব্যাংক আমাকে প্রত্যেক বছর 7% ইন্টারেস্ট দিচ্ছে, সেই 7% ইন্টারেস্টের ভ্যালুতে যে টাকাটা হচ্ছে, আমার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট যেন ওই টাকার বেশি না হয়। আমার ব্যাংকে ধরুন XYZ অ্যামাউন্ট এফডি করা আছে, আমি ইন্টারেস্ট অনুপাতে আমি ধরুন পাচ্ছি হচ্ছে একটা X অ্যামাউন্ট, ওটা আমার ইন্টারেস্ট থেকে পাচ্ছি, অর্থাৎ সেভিংস থেকে পাচ্ছি। তাহলে আমার ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু আই যেন এক্সের ভ্যালুর থেকে বেশি না হয়, আন্ডার ভ্যালুড হয়, তবেই আমি আমার ইনভেস্টমেন্টকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো এবং আমার যে রিস্ক অফ ইনভেস্টমেন্ট যেটা থাকবে সেটা আমার হাতের মুঠোয় থাকবে, অর্থাৎ রিস্ক অ্যাপেটাইট আমার কন্ট্রোলে থাকবে। আপনি ইনভেস্ট করছেন যেখানেই করুন, শেয়ার বাজারে করুন, ক্রিপ্টো মার্কেটে করুন, বা কমোডিটি মার্কেটে করুন, কিংবা কোনো বিজনেসে করুন, যেখানেই আপনি ইনভেস্ট করুন না কেন,
আপনার ইনভেস্টমেন্টের থেকে আগে দরকার রিস্ক অ্যাপেটাইট। ক্যালকুলেটিভ রিস্ক নেবেন, রিস্ক অ্যাপেটাইটের ওপর আপনার কন্ট্রোল থাকতে হবে, তবেই সেই ইনভেস্টটা হচ্ছে তবেই সেই ইনভেস্টমেন্টটা একটা প্রফেশনাল ইনভেস্টমেন্ট হবে। তো এই ব্যাপারগুলো না জেনে, না বুঝে, ক্যালকুলেশন না করে যদি আপনি ইনভেস্ট করতে যান, তাহলে কিন্তু একবার দুবার হয়তো ভাগ্যের জোরে আপনি পয়সা পেয়ে গেলেও লং টার্মে কিন্তু আপনি সব কিছু হারাবেন। মার্কেটে সবাই পয়সা লুজ করে, কেন করে? এটা হচ্ছে তার বড় কারণ মার্কেট সম্বন্ধে সেই নলেজ তাদের মধ্যে থাকে না। কখন আমি কিনবো, কখন বেচবো, এই ব্যাপারগুলো তাদেরকে কিন্তু জানা থাকে না। তাহলে আপনারা যখন আমার চ্যানেলটা ফলো করে আছেন, সাবস্ক্রাইব করেছেন, দেখছেন ভিডিওগুলো, তাহলে আপনারা জানতে পারবেন। তাহলে যেভাবে আমি গাইডেন্স দেবো সেইভাবে যদি আপনারা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করেন, তাহলে অবশ্যই আপনারা প্রফিটেবল থাকবেন। তো নমস্কার, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।